এই কেসে খুব বেশি কিছু ওনার রিলিফ পাওয়ার নেই। যথেষ্ট দায়িত্ব রয়েছে। এখনো পারে ব্যবস্থা নিতে। তার জন্য সেরকমভাবে যদি ফেয়ার ইলেকশন হয়, তাহলে বিজেপির জন্য রেড কার্পেট তৈরি আছে, না হওয়ার কিচ্ছু নেই। তখন বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে না পেরে আইন নিজের হাতে তুলে নেওয়ার দিকে যাবে। জুডিশিয়ারিকে যখন কেউ মানবে না, প্রশ্নের যে উত্তর সেটা বলি যে মেইনলি সওয়ালটা ছিল যে ২৪ যে নির্বাচনের আগে যে ভোটার লিস্টটা ছিল, সেটারকে কেন্দ্র করেই ভোটে যাওয়া। অর্থাৎ নতুন যেন এসআইআর হয়ে নতুন যে স্পেশাল রিভিশন হয়ে আ যে সমস্ত নাম ভোটার লিস্টে থাকার কথা নয়, অনধিকার প্রবেশ থেকে আরম্ভ করে যারা মৃত বা আ অনুপ্রবেশ, এই এতগুলো যারা অবৈধভাবে রয়ে গেছে এই ভোটার লিস্টে নাম, তাদেরকে বাদ দেওয়ার জন্য পক্ষান্তরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কাজটা করেছেন, উনি চেয়েছেন যে সেই নামগুলো থেকে যাবে এবং তার উপরে ভিত্তি করেই যে এই ম্যানিপুলেশনটা হয়ে মানে প্রত্যেকটা ইলেকশনে সেটাকে রাখার জন্য। গণতান্ত্রিক অধিকার বলতে সেটাই বোঝায় যে মানুষের গণতন্ত্র মানে জনগণের দ্বারা শাসন হয়। কিন্তু জনগণের জন্য দেশের একটা কারা নাগরিক হবে তার একটা নির্দিষ্ট বিধান আছে। নিশ্চয়ই যারা অনুপ্রবেশকারী এবং যারা অবৈধ ভোটার তাদের নিয়ে তো গণতন্ত্র, তাদের তো কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। কিন্তু সওয়ালটা হয়েছিল সম্পূর্ণ তার বিপক্ষে। এটা যে এখন বাংলাদেশে যারা নাগরিক আছে, তারা যদি এদেশের নাগরিক হয়ে এখানকার যে মানে জিও আ গ্রাফিক্যাল যে বা যেটা মানে পপুলেশন ডেনসিটি সেটাকে নষ্ট করে। তো সেই জায়গাটাতে জনবিন্যাস যাকে আমরা বলি, সেটা যদি নষ্ট করে তাহলে সেটাকে কি ধরনের গণতন্ত্র এটা উনিই জানেন। আর ২ নম্বর কথা হচ্ছে যে এইভাবে যে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ ঘটেছে যাতে আমাদের দেশের আ সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে বারবার করে এবং বিভিন্ন রকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আসছে। এবং সবথেকে বড় কথা বাইরের কোন নাগরিকরা মানে কোন নাগরিক দেশে প্রবেশ করতে পারেন না। করলেও যারা করে গেছেন সুনির্দিষ্ট কারণে করেছেন তাদের আশ্রয় পাওয়ার একটা নির্দিষ্ট আইন আছে। কিন্তু সেটাকে লঙ্ঘন করে যে ঘটনাটা ঘটেছে এটা কি ধরনের গণতন্ত্র এর ব্যাখ্যা আমার মনে হয় উনি দিতে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট সেটা অ্যাকসেপ্ট করেননি এবং হিয়ারিং এ তার সুনির্দিষ্ট রায় বেরিয়ে এসছে। আর আইপ্যাক এর মামলায় আজকে যে ঘটনাটা ঘটেছে, দেখুন এটা খুবই দুর্ভাগ্যজনক। তার কারণ এটাই বলা যায় যে উম এত সেনসিটিভ মামলা যেখানে এই মামলায় যদি কোন রকম আমরা তার কাঙ্ক্ষিত ফল না পাই, তাহলে এটা কিন্তু ভারতবর্ষের যে আইন ব্যবস্থা তার জন্য একটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে এবং ভারতবর্ষের আইনকে কেউ মানবে না। বিশেষ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া রয়েছে মানে ইডি, তাদেরকে যদি কেউ এই ধরনের ভাবে অবজ্ঞা করে বা তার উপরে ওভার পাওয়ার করে, তাহলে যে ঘটনাটা ঘটতে পারে তার পরবর্তীকালে কিন্তু কেন্দ্রীয় সরকারকেও তার আইনের শাসন রাখতে গিয়ে অনেক বেগ পেতে হবে। পুরোটাই ভাববার আছে। এটা যদি অন্য কোনো মামলায় হতো, তাহলে সুপ্রিম কোর্ট কোনদিন মানে এইভাবে কাউকে অ্যালাও করতো কিনা আমি জানি না। যে কপিল সিব্বলের জন্য কোনো আলাদা আ মানে সুপ্রিম কোর্টে কোনো আইন আছে কিনা? বা মানে তার অ্যাপিয়ারেন্স না হলে মামলা হবে না। এ ধরনের মানে ন্যারেটিভ অন্যান্য মামলার ক্ষেত্রেও সেট করা আছে কিনা? তাহলে প্রত্যেকটা আইনজীবীকেই তাহলে একই সুযোগ দেওয়া উচিত আমার মনে হয়। আর এই তারিখ পে তারিখের যে থিওরিটা চলছে, এতে কি হবে? অত্যন্ত খারাপ একটা নজির তৈরি হবে। কোনো অপরাধী অপরাধ করার পরে যদি সময় পেয়ে যায়, এভিডেন্স ডিস্ট্রাকশন এর ব্যাপার থাকে সেটা বিভিন্ন সময়ে আ হায়ার কোর্ট গুলো ইন্টারপ্রেট করেছে। তো সেই সুযোগটা যদি দিতে একটাই তো কৌশল করতে ভোটটাকে মানে ভোট ডিক্লেয়ার হওয়ার পর্যন্ত এটাকে টেনে নিয়ে যাওয়া। বা ভোট মানে পরবর্তী যদি কোনো ডেট পাওয়া যায়। তো এই পথেই ব্যাপারটাকে চালানোর চেষ্টা করছে। আর আমার মনে হয় না এটা কখনোই অ্যালাও করা উচিত হয়েছে। এর জন্য আমার মনে হয় যে উম
যে ধরনের মামলা আরো সেগুলো চলছে তার উপরেও ব্যাপারটা এফেক্ট ফেলবে এবং আহ, মানুষ যদি এর সুবিচার না পায় এবং স্বচক্ষে দেখতে পায় যে আম, এত বড় ঘটনা ঘটিয়েও কিছু না হয়, বিশেষ করে তৃণমূল যে ন্যারেটিভটা সেট করেছে, তুমি তো ওনাদের চোখে মাসিয়া হয়ে যাবে। আপনি একজন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস দা, আমি বলবো আমি সেই হিসেবে জিজ্ঞেস করবো যে কপিল সিব্বলের যে এই আবেদনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও সম্মতি দিল। একজন প্রাক্তন আইপিএস অফিসার হিসেবে আপনি কিভাবে দেখছেন এই সম্মতিকে? কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন রাজি হলো? তদন্তের স্বার্থে নাকি কোনো বড় ছবির কৌশল? দেখুন, তদন্তের স্বার্থে এটা হতে পারতো যে একটাই জিনিস হয় যে আমি কাউকে হিয়ারিং এর সুযোগ না দিয়ে যদি একতরফা অর্ডার ডিক্লেয়ার করে দেয়। এবার কপিল সিব্বাল না থাকলে ওনাদের আরো অনেক বড় বড় আইনজীবী রয়েছে। আগের দিন অভিষেক মনু সিংভি ছিলেন, আরো দুজন বড় আইনজীবী ছিলেন। সেক্ষেত্রে ওনাকে ছাড়া হিয়ারিংটা হবে না, এটা মনে হয় কাঙ্ক্ষিত নয়। আর ২ নম্বর কথা হচ্ছে যে উম, যেটা আমার আবার বললাম যে ন্যারেটিভটা যেটা সেট হচ্ছে সেটা অত্যন্ত খারাপ একটা ন্যারেটিভ সেট হচ্ছে। পরবর্তীকালে আইনের শাসন রাখা খুব দুর্ভাগ্যজনক হবে কেন্দ্রীয় সরকারের জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ইডি যে সম্মতি কেন দিল, এটা ইডি মানে কপিল সিব্বালকে সুযোগ করে দিল কিনা, এটা মানুষ তো প্রশ্ন তুলবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা 18 তারিখে আশা করবো আবার কিছু ভালো হবে, কিন্তু এই হতে হতে তো ভোট চলে আসবে, তখন এই ব্যাপারগুলো তালে গোলে পাকিয়ে সব ইয়েতে চলে যাবে। তো যে কোনো জিনিসের মানে আইনের একজন, যেহেতু আমি এত 18 বছর দীর্ঘ আইনের সাথে মানে এই প্রফেশনে যুক্ত ছিলাম, তো আমার মনে হয় যে এটা অন্য কারো ক্ষেত্রে করলে, ভারতবর্ষের কারো ক্ষেত্রে তো এরকম আহ উদাহরণ দেখা যায়নি, প্রেসিডেন্স হয়নি, তো সেক্ষেত্রে যখন হয়নি, এই যদি একটা এক্সাম্পল সেট হয়ে যায় পরবর্তীকালে, এটা পুরো বিচার ব্যবস্থার উপর একটা আহ, প্রভাব ফেলবে, বা যারা আইনের মানে ল এজেন্সি তাদের উপরও একটা প্রভাব ফেলবে। পরবর্তীকালে আইন মানাটা একটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আমি বলবো দেবাশিস দা, ঠিক যে কথাটা আপনি বললেন, আমি পরের প্রশ্ন সেই কথার সংযোগ থেকেই বলবো এবং যোগসূত্র ধরেই যে নির্বাচনের আগে একের পর এক তারিখ পিছনে, এটা কি শুধুই কাকতালীয় না পরিকল্পিত বিলম্ব? দেখুন, এই বিলম্ব তো আমরা গত 4-5 বছর ধরে দেখছি, ওই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। ডিএ মামলাও এরকম ভাবে তারিখ পে তারিখ হতে 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 আলটিমেটলি ফাইনাল ভার্ডিক্ট এলো। আরজিকর মামলাতেও তাই হয়েছে। আরো 2-4টি গুরুত্বপূর্ণ মামলাতে বা বড় বড় যারা উম নেতা রয়েছেন, সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জি থেকে আরম্ভ করে অন্যান্য তৃণমূলের যারা নেতা ছিলেন, তাদেরও এই বেল হিয়ারিং বা অন্যান্য কেসের যে মামলাগুলো ছিল, সেখানেও কিন্তু এই তারিখ পে তারিখই হয়ে গেছে। তো ভারতবর্ষের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা, হয়তো অনেকে চেষ্টা করেছেন এটা কমানোর জন্য, কিন্তু এটা উল্টো একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, বাড়ছে। এটা আমার মনে হয় ঠিক নয়। মানে এক্ষেত্রে মানে কারো ক্ষেত্রে মাঝরাতে হিয়ারিং এর জন্য অ্যালাউ করে দেওয়া হবে, আর এত সেনসিটিভ কেস থাকার পরেও সেগুলো তারিখ পে তারিখে চলে যাবে। এর ব্যালেন্স যদি না থাকে, মানে দেখুন, বিচার হচ্ছে ভারতবর্ষের যে 3টে আমাদের গণতন্ত্রের স্তম্ভ আছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি। জুডিশিয়ারিকে যখন কেউ মানবে না, তখন কিন্তু দেশের গণতন্ত্র সর্বোচ্চ আহ, বিপন্নতার মধ্যে চলে আসবে। তখন কিন্তু আর কেউ কাউকে মানবে না, তখন ললেসনেসের যে মানে প্রতিপাদ্য যে বিষয়গুলো, সেটা প্রত্যেকটাই থেকে যাবে, এবং মানুষ আর তখন বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে না পেরে আইন নিজের হাতে তুলে নেওয়ার দিকে যাবে। আমি দেবাশিস দা একটা প্রশ্ন করব, এই যে বললেন আইন নিজের হাতে তুলে নেওয়ার দিকে মানুষ এগোবে যদি সঠিক বিচার তারা না পান। সুপ্রিম কোর্টে আমরা এই যাবৎকাল অনেক সময় দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন আমার সর্বোচ্চ আদালতের প্রতি ভরসা আছে বা আস্থা আছে। তিনি মানে সবসময় সুপ্রিম কোর্টের প্রতি তার যে আস্থাভাজনতা বা তার যে তিনি যে আস্থাভাজন সেটা প্রমাণ করেছেন। আমি বলবো কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট থেকে কি বারংবার রক্ষা কবচ পেয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? একটা একটা অলিখিত সম্পর্ক কি চুক্তি হচ্ছে নাকি বিচারপতিদের সাথে? তো না, দেখুন, একটা জিনিসই আমি বলতে পারি যে আহ, এটা বলাটা হয়তো ঠিক নয়, তবে এটুকু বলতে পারি ওনার জন্য তো অনেক খুব বড় বড় লয়াররা সুপ্রিম কোর্টে প্লিড করেন, যারা সুপ্রিম কোর্টে মানে আজকের দিনের
মান্যতা অনুযায়ী সর্বোচ্চ তারা হাইয়েস্ট পেইড এবং দীর্ঘদিন ধরে তাদের নাম, যশ সবকিছুই রয়েছে। তারা যখন কোনো জিনিস স্প্লিট করতে যান তার জন্য আমাদের সকলেরই মনে হচ্ছে যে একটা স্পেশাল কোনো সুবিধা দেওয়া হচ্ছে। এক্ষেত্রেই কিন্তু এই তারিখ পে তারিখ হচ্ছে কারণ তারা কোনদিন অ্যাভেলেবেল আছেন, কোনদিন হচ্ছেন না। তারা প্রিপেয়ার্ড যেদিন নন বা তারা অসুস্থ বা অন্য কোনো কারণে থাকতে পারছেন না, সেক্ষেত্রে অ্যালাউ করে দেওয়া হচ্ছে বা এই বিচারের দীর্ঘসূত্রিতা হচ্ছে বা তাদের বিভিন্ন প্রেয়ারকে গ্রান্ট করা হচ্ছে। পক্ষান্তরে অন্য যারা আইনজীবীরা রয়েছেন তারাও তো সম সুযোগ পাওয়ার অধিকার দাবি করতে পারেন। কিন্তু তাদের ক্ষেত্রে তো শুনছেনই না সেই কেসগুলো। সেক্ষেত্রেই এই ব্যালেন্সটা ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে। আর এই ডিসব্যালেন্সড হওয়ার জন্যই কিন্তু এই তারিখ পে তারিখ এবং আমার মনে হয় যারা মাননীয় আ মানে জাস্টিসরাও রয়েছেন, তারাও কিন্তু তাদের এই সমতাটাকে বজায় রাখতে পারছেন না। সেটা কোন জায়গায় ভায়োলেট হচ্ছে। তো এই জিনিসটা কাম্য হয়তো নয়। মানে একেবারেই নয়। তার কারণ হচ্ছে মানুষ তাহলে যাদের কিছু নেই, সহায় সম্বলহীন লোক, তারা তো মানে বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখে। সেক্ষেত্রে কিভাবে এই আস্থাটা রাখবে? একদমই। দেবাশিস দা, পরবর্তী যে শুনানি থাকলো, পরবর্তী শুনানিতে ঠিক কোন পর্যায়ে গিয়ে মামলা মোড় নিতে পারে বলে আপনার ধারণা? শুনানি পিছনোয় কার লাভ বেশি আখেরে? অভিযুক্ত পক্ষ না তদন্তকারী? দেখুন, এই কেসটাতে খুব মানে আপাত দৃষ্টিতে আমি তো ভিতরে কেস ডায়েরি দেখিনি বা যখন সিজার করেছে তার সিসিটিভি ফুটেজ ভিতরে দেখিনি বা যখন নিয়ে এসছেন উনি জিনিসপত্রগুলো। উনি যেগুলো প্রেস ব্রিফ করেছেন বা যা হাতে সেগুলো শো করেছেন বা মানে ইডি সিজার লিস্ট যেগুলো পরবর্তীকালে ডিক্লেয়ার করেছেন বা কোর্টে যেভাবে এফিডেভিট পেশ করেছেন বা যেটা মানে তদন্তের সময় যেটা অভিযোগ করেছেন সেগুলো আছে। সেটা আমরা দেখতে পেয়েছি। মুশকিল হচ্ছে যে এই পুরো ব্যাপারটা মানে যদি সেটা আমরা আপাত দৃষ্টিতে যা দেখছি ঠিক ধরে নিই, এ কেসে কিন্তু খুব বেশি সময় লাগা উচিত নয়। এটা তদন্তভার সিবিআই এর হাতে যাওয়া বা যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের এগেইনস্ট এ ব্যবস্থা নেওয়া। এটা খুব সিম্পল ছিল বা এতক্ষণে এই ধরনের ঘটনা অন্য কেউ যদি ঘটাতেন তার কিন্তু শ্রীঘরে জায়গা হতো। তো সেইটা যখন হয়নি তখন মানে এই ব্যাপারটা পিছোচ্ছে অবশ্যই যারা মানে যাদের এগেইনস্ট এ অভিযোগ তারা এক্সট্রা সুবিধা তো পাচ্ছেনই। কারণ যত দিন যাবে এইভাবেই কিন্তু পুরো জিনিসটা ডিলেড হবে। আর একটা বিচার ব্যবস্থায় বলা হয় যে যত দেরি হয় তত কিন্তু মানে বিচারের যে বাণী নিভৃতে কাঁদে তারও বা মানে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনায়েড মানে জাস্টিস ডিনায়েড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আস্তে, আস্তে ব্যাপারটা অনেক থিতু হয়ে যাবে। মানুষও অনেক ভাবে ভুলে যাবে। বা হয়তো কেউ এটাও ভাবতে পারে যে উনি যেটা করেছেন ঠিক করেছেন। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মাটিতে তো ইডি বা সিবিআই এর ক্ষেত্রে দীর্ঘ মানে অনেক রকম ঘটনা ঘটেছে। ইডি বা সিবিআই এখানে তদন্ত আদৌ করতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন উঠে যাবে। আমরা সন্দেশখালীতে একই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম। সেখানে ইডির রীতিমতো সার্চ ওয়ারেন্ট সেগুলো ছিনে দিতে দেখা গেল শেখ শাহজাহানের অনুগামীদেরকে। তদন্তকারী অফিসারদেরকে রীতিমতো মারধর করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছিনিয়ে নিয়ে চলে আসছেন। কি চলছে গোটা রাজ্যটা জুড়ে? আইন শৃঙ্খলা কি ভেঙে পড়েছে? আমি আগের মানে ইয়েতেই যেটা মানে প্রশ্নের যে উত্তর দিয়েছি, আপনি ভালো করে একটা জিনিস বুঝুন যে এতেই অনেকটা বলে দিয়েছি। তার কারণ হচ্ছে যে উম যদি ইডি, সিবিআই, এনআইএ এগুলো হচ্ছে ভারতবর্ষের একদম প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি। তারা যদি এইভাবে বাধাপ্রাপ্ত হয় এবং তারা যদি কোনো কিছু না করতে পারে এবং তারা যদি কোনো তদন্ত করতে গিয়ে মার খেয়ে ফিরে আসে বা তাদের হাত থেকে ফাইল ছিনিয়ে নেয় বা এভিডেন্স ডেস্ট্রয় করে চলে আসে, তারপরে কিছু না হয়, তাহলে কিন্তু এটা এই ব্যাধি কিন্তু ছড়াতে আস্তে, আস্তে এতটাই সংক্রামক ব্যাধির মতো ছড়াবে, এটা কিন্তু পরবর্তীকালে যেকোনো সাধারণ কারো বাড়িতে গেলেও সেই ঘটনা ঘটবে। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে অপরাধীরা গেলে তাদের কাছে রেড কার্পেট বিছিয়ে দেবে। তারা প্রতিহত করতে পারে, প্রত্যাঘাত করতে পারে। কিন্তু তারপরেও যদি কোনো অ ফলো আপ অ্যাকশন না হয় এবং সেটা যথেষ্ট কড়া ব্যবস্থা না হয়, তাহলে এই ঘটনা আরো ঘটবে। ভবিষ্যতে যেটা হবে যে মানুষ আর কোনোদিন
একটা এই প্রিসিডেন্সটা তৈরি হলে আইনকে আর কোনোদিন মানবে না মানুষ। কিন্তু এই ঘটনাটাকে একটা মানে উদাহরণ হিসাবে ধরে নেবে। পরবর্তীকালে যদি এই কেসে যদি সুপ্রিম কোর্টও যদি যথাযথ তার রায় না দিতে পারে, তাহলে কি করবে গিয়ে এটাকেই এক্সাম্পল সেট করে গিয়ে একই প্রিসিডেন্স খাড়া করে দিয়ে বলবে যে আমরা তো কোনো অন্যায় করিনি। তো সেক্ষেত্রে এটাই তাহলে কিন্তু একটা সাধারণ ঘটনা হয়ে যাবে। ব্যতিক্রমীটাই তখন একটা, দেখুন, সুপ্রিম কোর্ট তো এখনো ফাইনাল কোনো ভার্ডিক্ট দেয়নি, আর সুপ্রিম কোর্টকে দোষ দিয়ে লাভ নেই। তো একটা কথাই বলতে পারি যে আহ, যতক্ষণ এই ব্যাপারে মানে এই পার্টিকুলারলি এই কেসের ক্ষেত্রে ইডি যথেষ্ট দায়িত্ব রয়েছে, এখনো পারে ব্যবস্থা নিতে। তার জন্য সুপ্রিম কোর্টের আমার মনে হয় মানে রায় অবধি অপেক্ষা করা দরকার ছিল না। যদি তারা চলে গেছে সুপ্রিম কোর্টের থেকে মানে সর্বোচ্চ আদালত থেকে যাতে রায় নিতে, যাতে পরবর্তীকালে এর ডিফেন্স করতে পরবর্তীকালে হায়ার কোর্টে না চলে যেত, সেটা মানে সেই দীর্ঘসূত্রিতা বাঁচাতেই তো এই ঘটনাটা ঘটিয়েছে। যদি না সুপ্রিম কোর্টও, কারণ সুপ্রিম কোর্টের আইনে বা মানে তাদের যে দায়িত্ব রয়েছে মানে এই ধরনের মামলার ক্ষেত্রে দেশের আইন ব্যবস্থাকে বিচার ব্যবস্থাকে প্রোটেক্ট করা, যদি না করতে পারে, না হয় কোনো কারণে, আমি বলছি না হবে না, অবশ্যই সুপ্রিম কোর্ট এই মানে যেহেতু আমরা ডিএ কেসেও দেখেছি যে যথেষ্ট ঠিকঠাক মানে জাস্টিস পাওয়া গেছে, তো এক্ষেত্রেও অবশ্যই জাস্টিস পাবে। যদি কোনো কারণে না হয় মানে 1%ও চান্স থেকে যায়, তাহলে কিন্তু ভারতবর্ষের মানে বিচার ব্যবস্থার যে এই নিরিখে বা ভারতবর্ষের যে বলতে পারেন যে আইনি ব্যবস্থার নিরিখে কালো দুর্যোগ অপেক্ষা করছে। দেখুন, অবশ্যই হতে পারে যদি আপনি মেরিটের দিক থেকে যান, এই কেসের যথেষ্ট মেরিট আছে এবং অনথ উনি যে এফিডেভিট ফাইল করেছেন অত্যন্ত মানে কি বলবো সেটা সত্য নয়, এবং যেটা আমরা বলি সত্যের অপলাপ করা, মানে যে কথাগুলো বলেছেন ওনার যে যখন সিজার করে ফিরে আসছিলেন মানে সিজার হচ্ছিল উনি জিনিসগুলো নিয়ে ফিরে আসছিলেন, মানে যেটা ওনার এগেনস্টে যে কেসটা হয়েছে, ইডি নিজেই বলেছে ছিনতাইয়ের কেস বা চুরির কেস বা ডাকাতির কেস, সরকারি কাজে বাধা দেওয়ার মতো কেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটেছে এক্ষেত্রে কিন্তু মেরিটের দিক থেকে গেলে বা আপনি যদি টেকনিক্যালিও কেসটাকে দেখেন, এই কেসে খুব বেশি কিছু ওনার রিলিফ পাওয়ার নেই। কোন মাসের 18, এটা তো সুপ্রিম কোর্ট ফাইনাল ভার্ডিক্টটা দেবেন, কিন্তু এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ঘটনাটা যদি খুব তাড়াতাড়ি না ঘটে, আবার বলছি দীর্ঘসূত্রিতা হয়, তাহলে মানুষ কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এবং সরকার মানে মমতা ব্যানার্জি সরকার চাইছেই এই সুবিধাটা নিতে, যাতে এটা ডিলেড হয়ে যায়, আর এটা ইলেকশনের পরে চলে গেলে ওনার এটা কিছু যায় আসবে না। তো ফলে এনাদের প্রচেষ্টা হচ্ছে এটাকে নিয়ে ফেলা ইলেকশনের পরে, কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সির তার যে অ্যাকশন নেওয়াটা ছিল বা সুপ্রিম কোর্টের থেকে যে অর্ডারটা, তার জন্য তাদের যে পেনিট্রেশনটা করা উচিত, যার জন্য মানে আমার তো মনে হয় এই যে 10-এর আগে যে ডেটটা ছিল, ঠিক আছে, তো সেখানেই হওয়া উচিত ছিল, তো সেটা হয়নি। এবার 18 হয়েছে, 18-র পরে যদি আরো এক্সটেন্ডেড হয় তখন কিন্তু ব্যাপারটা খুব খারাপ জায়গায় যাবে। আমি বলবো আমার শেষ কয়েকটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তুলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন, ভিডিওগ্রাফ। এই ভিডিওগ্রাফের ব্যাপারটা একটু খোলসা করবেন যে ভিডিওগ্রাফের ব্যাপারটা তারা বলছেন যে কেন তারা ভিডিওগ্রাফ করলেন না ইডির আধিকারিক। ভিডিও যদি সেই মানে এক তো হচ্ছে অবশ্যই যে প্রেমাইসিস সেটা তারা গেছিল যেখানে সিসিটিভি থাকা না থাকাটাই আশ্চর্যের। 2 নম্বর কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে। যখন কোনো সার্চ সিজার হয় অবশ্যই তার আজকের দিনে ইডি যখন করে তার একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে চলে। ইডি যদি সেটা ভিডিওগ্রাফি না করে, সেক্ষেত্রে একটা আইনের সুবিধা মানে
কি বলবো বেনিফিট অফ দ্য ডাউট তারা নিতে পারে, কিন্তু তার জন্য মামলার কোনো রকম কোনো মানে আহ, মানে কি বলবো হয়তো ওই 19-20-এর পার্থক্য হতে পারে, খুব একটা কিছু হেরফের করবে না। আর আগেকার দিনে কোনো কিছুই হতো না, তার উপরে যথেষ্ট মামলা হয়েছে, তার উপরে সিজার হয়েছে, তারপর সাজাও হয়েছে। এটা খুব বড় কিছু মানে বেনিফিট অফ দ্য ডাউট পাওয়া যাবে বলে মনে হয় না। দেখুন, যে কোনো যিনি আহ, অভিযুক্ত হন তিনি তাকে ডিফেন্ড করার জন্য তাকে বিভিন্ন রকম তথ্য সামনে নিয়ে আসতে হয় বা যুক্তি, তার উপর দাঁড় করিয়ে ওনারা এটা বলেছেন। তবে আমার মনে হয় ইডির কাছে যথেষ্ট অ্যাম্পল অপরচুনিটি রয়েছে এই কেসটাকে মানে সর্বোচ্চ জায়গায় নিয়ে গিয়ে, সেটাও পারে, নিয়ে গেছে অলরেডি, নিজেরা এখনো পারে। এখনো পর্যন্ত সেই সুযোগ আছে তো এই যে আইন তাকে সুযোগ দিয়েছে, আমার কাছে যদি কেউ আমি যদি এসে কোনো আহ, কেউ এসে আমার ডকুমেন্টস ছিনতাই করে নিয়ে যায়, তা আমি তাকে অ্যারেস্ট করব না? এখনো তো রয়েছে সুযোগ। মুখ্যমন্ত্রী তো বলছেন যে ইডি অনধিক রীতিমতো তাদের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল না, অনেকগুলো গোলযোগ ছিল, তারপরে ইডি এসে তার রীতিমতো তার ইলেকশন প্ল্যান চুরি করে দিয়ে চলে গেছে। ইডি কোনোদিন সার্চ ওয়ারেন্ট ছাড়া কোনো প্রেমাইসে যায় না, সরি টু সে। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। ইডি তার নিজস্ব যে প্রসিডিওর আছে, তার নির্দিষ্ট আদালত আছে, সে সার্চ করার আগে তার সমস্ত প্রসিডিওর তাদের সর্বোচ্চ কর্তাদের থেকে মানে অ্যাপ্রুভ করিয়ে, লিগ্যাল টিম থাকে তাদের কাছ থেকে পুরো ভেটিং হয়ে গিয়ে তারপরে আদালত থেকে পারমিশন নিয়ে যায়। ঠিক আছে, এই যে কিসের জন্য উনি বলেছেন সেটা উনি বলতে পারেন। তাহলে তার কারণ মিথ্যে কথা বলছেন। তার কারণ হচ্ছে উনি কোনটা কি বলেন। দেখুন, কোনো কাজ মানে উনি যেটা মানে ওগুলো কেড়ে নিয়ে আসার পরে উনি যেগুলো বলেছেন, তারপরে কোর্টে গিয়ে যে বলেছেন, দুটোর মধ্যে বিস্তর মানে পোলস অ্যাপার্ট, দুটোর মধ্যে 180 ডিগ্রির তফাৎ। আর 2 নম্বর কথা হচ্ছে যে উনি এখন নিজেকে ডিফেন্ড করার জন্য যেগুলো বলছেন আর যেগুলো বাস্তবে ঘটেছে, সেটা হিয়ারিং এ আগের দিন আমরা অনেকটা শুনেছি, অনেকটা প্রকাশ পেয়েছে। বাকিটার জন্য আমরা ওয়েট করছিলাম, কিন্তু দুঃখিত হচ্ছে যে এই ব্যাপারটা কখনোই সামনে এসে ইয়ে হয়নি, মানে এখনো দিনের আলোর মতো পরিষ্কার হয়নি যতক্ষণ না ফাইনাল হিয়ারিং হবে। তো সেই তার জন্য আমরা ওয়েট করি। দেখুন, আশা নিরাশার ব্যাপার না, আমরা বাস্তববাদী। আমাদের আমি যে চাকরিতে বা আমি যে ধরনের মানুষ যে ইয়ে করে এসেছি, এখানে কোনো আশার কোনো ব্যাপার নেই। এটা ফ্যাক্টস এর উপরে ইয়ে করবে। ফ্যাক্টস মানে কি, যেটা সত্য ঘটনা তার উপরে হয়, সেটা যে ঠিক মতো প্রকাশ করা হয় এবং সেই আর্গুমেন্ট ঠিক মতো হয়, বা কোর্টে গিয়ে যদি তার প্রতিফলন হয়, তো সেক্ষেত্রে না হওয়ার কিচ্ছু নেই, কোনো দিক থেকে এটাকে আটকানো যায় না। একদম আমি বলবো, এই মামলা কি দেবাশিস দা 2026-এর নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিতে একটা বড় ধাক্কা দেবে? ওনার দেখুন, উনি চতুর্দিকে এত কিছু মামলায় মানে বিভিন্ন স্ক্যামস বা এগুলো বিভিন্ন সরকারের এগেনস্টে যেগুলো উঠে এসছে, অলরেডি মানে সেটাকে ডিফেন্ড করতে গিয়ে উনি সততার প্রতীকের কথাই ভুলে গেছেন। ঠিক আছে, এখন আহ, উনি হয়তো তৃণমূল দলও এখন মেনে নিয়েছে। এখন ওই কেন্দ্রের বঞ্চনা, এই আমাদের এই করেছে, তারপরে এই মানুষকে অধিকার খর্ব করেছে, আহ, বাংলা ভাষীদের ওপরে আক্রমণ। এবার বাংলাভাষী যদি বাংলাদেশি হয়, তো সেটা তো আর কাম্য নয়। তো এই ন্যারেটিভে চলে গেছেন, এখন আর ওই ব্যাপারগুলো কোনো রকম কোনো মান্যতা দেবে বলে মনে হয় না। এবং মানে ভাবমূর্তি নিয়ে আর উনি চিন্তিত নন। ওনার একটাই ইয়ে হচ্ছে, দেখুন, তৃণমূল জেতার জন্য সাম দাম দণ্ড ভেদ সব রকম পদ্ধতি ইউজ করে, অলরেডি ওরা শুরুও করে দিয়েছে। মানে এসআইয়ের মানে যারা ইলেকশন আধিকারিক ছিলেন তাদের উপর ভয় দেখানো, চাপ সৃষ্টি, সব এগুলো আমি বলছি না, এগুলো মানে অনথ সুপ্রিম কোর্টে গিয়ে ইলেকশন কমিশন বলেছে। তারপরে এখন থেকেই বিভিন্ন জায়গায় ভয় দেখানো, মারধর করা, সবকিছু তো চলছে। তো এই ক্ষেত্রে কি হবে? কিছু হবে না। একদম দেবাশিস দা, আমি বলবো সময় চাওয়া মানে কি মামলার চাপ বাড়ছে এবং সেটা কাদের? সময় গেলে চাপ বাড়ছে, এটা তো অবশ্যই। মানে ইডি যদি সব ঠিক সময় এই কেসটাও যদি না মানে ফয়সালা করতে পারে, ইডির ভাবমূর্তিতে সর্বোচ্চ ভাবে ধাক্কা খাবে, এটুকু আমি বলতে পারি। একদমই আমি বলবো, আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। এগিয়ে আসছে নির্ঘণ্ট মার্চের প্রথম সপ্তাহতেই বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। এপ্রিলের প্রথম সপ্তাহতেই হতে পারে নির্বাচন।
এক বা দু দফায় ভোট প্রস্তুতির সম্ভাবনা রয়েছে। এই টাইমলাইন কি শাসক দল না বিরোধীদের পক্ষে বেশি অনুকূল? দেখুন, ভোট দেবে জনগণ। জনগণ কি মাইন্ডসেট করেছে সেটা জনগণই জানে। একটা জিনিস বলতে পারি, যেটুকু বিভিন্ন জায়গায় মানে সাধারণ মানুষের সাথে মিশি, খুব একটা স্কোপ নেই যদি ঠিকমতো ভোট হয়। তৃণমূল যতই বিজেপি সংগঠন তৃণমূলের মতো অতটা শক্তিশালী না হোক, মানুষ ঠিকমতো জায়গায় যেতে না পারে, দুর্বল থেকে যায় অনেক জায়গায়। মানুষ যদি তার ভোটদান ঠিকমতো করতে পারে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, এখনো তৃণমূলের খুব একটা আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। পক্ষান্তরে ইলেকশন কমিশনেরও দায়িত্ব রয়েছে যাতে সঠিকভাবে গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করা। এই দুটো সুতোর উপরে দাঁড়িয়ে রয়েছে। আমি সবকিছু ছেড়ে দিচ্ছি, এই ইডি তদন্ত, সিবিআই তদন্ত, এত কিছু দুর্নীতির এই ব্যাপার, নেতারা কি বলল, কি হলো না হলো, মানুষ এই সরকারের উপরে তিতিবিরক্ত। রাজ্য একদম সর্বগ্রাসী ঋণের মানে দ্বারা ঋণের বোঝাতে আক্রান্ত। এরপরে গিয়ে কোনো জব অপরচুনিটি নেই, কিছু নেই, শুধু এই ভিক্ষার ভাতা, এই ভান্ডার ওই ভান্ডার, এর বাইরে এই রাজ্যে কিচ্ছু নেই, মানে সরকারের দেওয়ার মতো কিচ্ছু নেই। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে খুব বেশি লোক যে মানে ঠিক মতো, দেখুন, ভয়ের আবহাওয়া যদি ইলেকশন কমিশন সেটাকে ইরেজ না করতে পারে, মানুষকে যদি ঠিক মতো ভোটে না পাঠাতে পারে, আর বিজেপির সব থেকে বড় মানে দায়িত্ব রয়েছে এই আবহাওয়াটা তৈরি করার জন্য, যেভাবে সার্বিকভাবে ব্যবস্থা নেওয়া, ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে মানুষের কাছে যাওয়ার যে পদ্ধতি, এইটা কিভাবে মোকাবিলা করবে খুব বেশি ইম্পর্টেন্ট। ওই শুধু মানে যে ভোট প্রচার কৌশল এতদিন মানে আহ প্রয়োগ করে এসছে, তার উপর ওই শুধু জয় শ্রীরাম বলে ক্যাম্পেনিং করলো, ওর দ্বারা খুব বেশি প্রভাব কিছু হবে না। দেখুন, রাম আমাদের মানে আমাদের মধ্যে আছে, তাকে তিনি আমাদের শক্তি, কিন্তু রাম রাজ্য প্রতিষ্ঠা করার জন্য যেটা করার দরকার আমরা কি সেটা করি? রাম রাজ্য মানে রাম সুশাসনের প্রতীক ছিল, আমরা সুশাসন মানুষকে কোথায় দিতে পারছি? এইটা আমরা এলে দিতে পারবো। এই তাদের মানে তৃণমূলের সাথে আমাদের এই ফারাক, এটা যতক্ষণ না মানুষের মাথায় বোঝানো যাবে, যতক্ষণ না কেন্দ্রীয় সরকার কি কি ভালো কাজ করেছে এই এতগুলো বছরে, কি কি নতুন মানুষের জন্য ব্যবস্থা এনেছে, সেটা না মানুষের জন্য বোঝানো যাবে এবং মানুষকে ভয়মুক্ত পরিস্থিতি তৈরি করা যাবে, ততদিন মানে মানে মানুষকে শুধু তাকে চোখটা খুলে দিতে হবে। মানুষ 100% তৈরি আছে। আমি তো বলে দিলাম যে ভোটারদের মন যদি রিড করেন, ভোটাররা তৈরি। আমরা তাদের কতখানি উদ্বুদ্ধ করে ভোট বাক্সে প্রতিফলিত, সাইলেন্ট ক্যাম্পেনিং হোক, তাতে কোনো অসুবিধা মানে শো অফ করার দরকার নেই, বাট অন দা স্পট গিয়ে কাজটা হোক। মানে এরা এবার যদি ঠিক মতো ভোট হয়, এরকমও হতে পারে যে যারা মানে দীর্ঘদিন ধরে তৃণমূল করেন বা ওদের সাথে ঘুরে বেড়ান, তারাও গিয়ে এগেনস্টে ভোট দিতে পারেন, সেটাও অস্বাভাবিক কিছু না। একদম, একদম। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে করব। দীর্ঘ ১৮ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা দেবাশিস দা, একদম একজন আইপিএস অফিসার হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন ১৮টা বছর। আমি বলব বাংলার মতো, পশ্চিমবাংলার মতো একটা সংবেদনশীল রাজ্যে কম দফায় ভোট মানে কি একটা বাড়তি চাপ দাদা? কারণ ১-২ দফায় ভোট হলে বাহিনী মোতায়েন এবং রোটেশন কিভাবে হবে? ১ এবং ২ দফা মানে কি হাই রিস্ক ইলেকশন? দেখুন, এর পজিটিভ এবং নেগেটিভ সাইড দুটোই আছে। তৃণমূলও তাদের মতো স্ট্র্যাটেজি তৈরি করবে যে ৮ দফার ভোট হলে যেভাবে ম্যানিপুলেশন হয়েছে, মানে এক জায়গাকার লোককে নিয়ে গিয়ে আরেক জায়গায় ব্যবহার করা, তাদের ভোটারদেরকে ভয় দেখানো, নীতি প্রদর্শন করা বিভিন্ন জায়গায়, এটা করেছে। আবার কেন্দ্রীয় বাহিনী মুভমেন্টেও একটা কি হয়, মানে গরমের সময় যদি খুব বড় স্প্যানে ভোট হয়, তারাও অসুস্থ হয়ে পড়ে, লাস্টের দিকে লেথার্জি হয়ে তাদের শরীর আর দেয় না। এটা একটা কিন্তু কতটা বাহিনী আসবে, দেখুন, বাহিনী কম আসুক কি মানে তাদের সঠিক জায়গায় প্রয়োগ করা ম্যাক্সিমাম জায়গায় তো করা হয় না। আর ২ নম্বর কথা, তারা লাস্টের দিকে এক্সস্টেড হয়ে যায়, তাদের সম্পর্কে বিভিন্ন অভিযোগ আছে যে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে ভোটের দিন সঠিক ডিউটি করেন। ঠিক আছে, এগুলো সবটাই সত্য। তা বাহিনী থেকে তারা যদি ঠিক মতো না তাদের দায়িত্ব পালন করে, তাহলে সেই বাহিনী এনে প্রচুর লোক নিয়ে এলাম, তার কোনো নিট ফল কিছু নেই, এটা তো কোনো ঠিক নেই। তার থেকে
যে কটা লোক এসে তারা যদি মানে একদম সঠিক দায়িত্ব পালন করে যায় এবং মানে সঠিকভাবে এবং তাদের যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে তাহলে আমার মনে হয় সেটা বেশি অনেক গুরুত্বপূর্ণ। সেটা কিভাবে কন্ট্রোল করা যাবে? আপনি তো এই ব্যাপারগুলো সেটা জানেন। তো মানে কাছ থেকে দেখেছেন। প্যারামিলিটারি ফোর্সের তারা যে লিয়াজো অফিসার থাকে, তারা ইলেকশন কমিশনের থাকে, তাদের সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া থাকে, তারা এটা পুরো ইয়ে করে। তো এক্ষেত্রে যেভাবে করা মানে যা পূর্ববর্তী সময়ে যারা দায়িত্বে ছিলেন আমার মনে হয় মানে এবার যাদের দায়িত্ব দেওয়া উচিত তাদের প্রপার ব্রিফিং করে এবং সিনসিয়ার লোকেদের এই দায়িত্ব দেওয়া উচিত। একদম কিন্তু আমি বলব যে কম দফায় নির্বাচন মানে কি দ্রুত ফল এর রাজনৈতিক প্রভাব কতটা বড়? এটা ভাবার কোনো কারণ নেই, কম দফা হোক আর বেশি দফা হোক, ভোটটা ভোটের মতো হোক। 2011-তে পশ্চিমবঙ্গের শেষ নির্বাচন সঠিকভাবে হয়েছিল। সেইবারে যেভাবে মানে নির্বাচন কমিশন বা মানে বাহিনী দায়িত্ব পালন করেছিল সেরকম ভাবে যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে বিজেপির জন্য রেড কার্পেট তৈরি আছে, না হওয়ার কিচ্ছু নেই। একটা কথাই বলতে পারি, আপনি মানে প্রচুর বাদ্যযন্ত্র দিয়ে অর্কেস্ট্রা টিম বানালেন, মানে তারা ভীষণ ভালো মিউজিক দেবে, আপনার যতটুকু মিউজিকের কম্পোজিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলেই সুরটা ভালো বেরোবে, নাহলে সব রকম বাদ্যযন্ত্রের ব্যবস্থা করেও তার খুব ভালো ফল হবে। একদম আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। প্রধান বিচারপতির কড়া পর্যবেক্ষণ যে কোনো নির্দেশ প্রয়োজন হলে আমরা জারি করব। কিন্তু কোনো পরিস্থিতিতেই আমরা এসআইআর প্রক্রিয়ায় কোনো প্রতিবন্ধকতা বরদাস্ত করব না। এটা সব রাজ্যকে স্পষ্টভাবে বুঝতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে মাইক্রো অবজারভাররা কোনো অবস্থাতেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। এই ক্ষেত্রে ইআরওদেরই সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। আর এতে তৃণমূল নৈতিক জয় দেখছে। দেবাশিস দা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রশ্নটাই করেছিলেন যে এই ইয়ারোদেরকে কার্যত একদম তাদেরকে রীতিমতো ধর্তব্যের মধ্যেই ধরছেন না মাইক্রো অবজারভাররা, এবং তিনি এই মাইক্রো অবজারভার সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন। তারপরেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ এলো, কি বলবেন? দেখুন, এসআইআর মানে এই নির্দেশগুলো অনেক আগে এলে ভালো হতো, এসআইআর প্রায় শেষ হওয়ার পথে, কয়েকদিন পরে তৃণমূল যা মানে ইয়ারওদের মাধ্যমে বা এইআরও বা বিএলওদের মাধ্যমে যা ম্যানিপুলেশন করার ভয় দেখানোর অলরেডি অনেকটাই করে নিয়েছে। তো খুব বেশি কিছু এতে আশাবাদী হওয়ার কারণ কিছু নেই। আর কড়া পর্যবেক্ষণ তৃণমূল পার্টি এসব কিছু ভাবে না, এগুলোর ঊর্ধ্বে। তৃণমূল এগুলোর ঊর্ধ্বে। তৃণমূল পার্টি যারা এই সমস্ত মানে মানে সর্বোচ্চ আদালতের নির্দেশ মানে না, তাদের কাছে এইগুলো কড়া পর্যবেক্ষণ এক কান দিয়ে শোনে আরেক কান দিয়ে বার করে দেয়। তো সেক্ষেত্রে ব্যাপারটা ওটাতে তৃণমূলের একটাই লক্ষ্য হচ্ছে কোনোভাবে ভোটে জেতা, একবার জিতে মানে জাস্ট কি বলবো 2026-এর ইলেকশনের বৈতরণী পার করা। তার জন্য কে কি পর্যবেক্ষণ না দিল সেটা নয়, আসল হচ্ছে ফিল্ডে নেমে এক্সিকিউশন যেটা হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা যদি ঠিকভাবে হয় তো ভোটের রেজাল্ট একরকম হবে, আর না হলে এই এত কিছু কোনো গুরুত্ব থাকবে না। মুখ্যমন্ত্রী কি সত্যি যে সওয়াল করেছিলেন আজকে যে পর্যবেক্ষণ, সত্যি কি তৃণমূলের জয়? এটা নৈতিক জয় বলে আপনি মনে করছেন? আচ্ছা, কোর্টে কে গিয়ে সওয়াল করবে তার উপরে কোর্ট আলটিমেটলি কি অর্ডার দেবে তার উপরে নির্ভর। উনি গেছিলেন, দেখাতে গেছিলেন লোক তার দলের লোকজনকে বা যাদের দেখে উনি সাপোর্ট করেন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে, যে আমি তোমাদের পিছনে আছি যাতে কোনোভাবে নাম না কাটা যায়। তো এইটার জন্য গেছিলেন, উনি জানতেনই, ওনার কে শুনেছে ওনার সওয়াল, কেউ কি শুনেছে? ওনাকে উল্টো বলা হয়েছে যে মিস্টার দিওয়ান আছেন, উনি তো যথেষ্ট বড় একজন আইনজীবী, তা ওনাকে কেন বলা শুনবে? আপনারা এরকম বলছেন, তৃণমূল তো বলছে মমতা বন্দ্যোপাধ্যায় 100-500 পেয়েছে। 500 পেয়েছেন, 5,000ও পেতে পারেন, সেটা কোনো ব্যাপার না, 5 কোটিও পেতে পারেন। ঘটনাটা সেটা নয়, ঘটনাটা হচ্ছে উনি কি বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে কি জাজমেন্ট এসছে। ঠিক এটা মানে কি বলবো, ওটা উনি গেছিলেন, ওনার একটা কি বলবো সিনেমাতে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকে, মানে সেদিন একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল। কেনইও? ক্যামিও না কি সেটা তো ইয়েতে বলা যায় না, এই অর্থে রাজ্যের মানুষের একটা কথাই বলতে পারি যে এবারে নির্বাচন আপনাদের নিজেদের বাঁচার লড়াই, মানে নিজেদের বাঁচাতে সরকার পরিবর্তন করুন, নাহলে সকলেরই মানে নিজেদের মধ্যে দ্বন্দ্ব যা বিদ্বেষ যা আছে সকলের প্রতি একটাই ইয়ে হচ্ছে যে দেখুন প্রধান বিরোধী দল হচ্ছে আমরা, তাদের 39%-এর বেশি ভোট আছে, প্রায় 40%। যদি এবারে বিজেপি ক্ষমতায় না আসে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক
ভবিষ্যৎ অন্ধকার। অনেক ধন্যবাদ আপনাকে আজ আমাদের সঙ্গে থাকার জন্য।